গভীর রাতে ফিসফিসানির আওয়াজে নূরের ঘুমটা ভেঙে গেল। ঘুম ঘুম চোখে আশপাশে তাকালো সে। তার পাশটা খালি, ঘরেও কেউ নেই। ফিসফিসানি গাঢ় হচ্ছে। ফিসফিসানি ধ্বনি অনুসরণ করে নূর দৃষ্টিপাত করলো বারান্দার সংলগ্ন জানালাটার দিকে। বারান্দায় রিদওয়ানকে দেখা যাচ্ছে, সে ফোনে ব্যস্ত। ঘড়ি না দেখলে এটা বলাটা খুব কঠিন নয় যে এটা গভীর রাত। এত রাতে কখনোই রিদওয়ানকে ফোনে ব্যস্ত দেখায়নি নূর। কারোর কি বিপদ হলো? বিপদ আপদের মা বাপ নেই। হুটহাট কখন কার হয় তা অনুমান করা কঠিন। নূর ধীর পায়ে উঠে বারান্দার দিকে এগোলো। বারান্দার কাছে যেতেই রিদওয়ান তীক্ষ্ণ উত্তেজিত কণ্ঠে নূরের কানে ভেসে আসলো, রাখবো না মানে? আমার জায়গায় অন্য কেউ হলে রাখতো? রাত ৩টা কি কোনো সময়? একটু হলেই তো নূর ঘুমটা ভেঙে যেত। কি উত্তর দিতাম তাকে? কারোর কথায় আড়ি পাতা উচিত নয়, কিন্তু আজ কেন যেন নূরের ইচ্ছে হলো রিদওয়ানের কথা শুনতে। রিদওয়ানের কণ্ঠস্বরের বাড়ল। সে তীক্ষ্ণ কণ্ঠে বলল, এই কাঁদবে না। আমি কাঁদার কোনো কথা বলিনি তোমাকে, পরিমিতা। আর এখন ফোন রাখছি। নূরের ঘুম পাতলা। আমরা কাল দেখা করেই কথা বলবো, রাখছি। পারমিতা নামটি শুনেই থমকে যায় নূর। নামটি শুধু পরিচিত বললে ভুল হবে, কারণ পারমিতা হলো নূরের ভালো বান্ধবী। কিছুদিন হলো সে রেদওয়ানদের যে কোম্পানিতে চাকরি করে সেখানেই জয়েন করেছে। নূরের মাথাটা ঝিম ধরে এসেছে। প্রথমে সদ্য কাঁচা ঘুম ভেঙে গেছে, পরন্তু পারমিতা নামটি। মেয়েটি কেন এত রাতে রেদওয়ানকে ফোন করবে? শুধু ফোন নয়, সে আবার কাঁদছিল। কিন্তু কেন? ফোন কেটে পেছনে ফিরতেই চমকে উঠল রিদওয়ান। নূর তার পেছনে দাঁড়িয়ে থাকবে এটা আশা করেনি সে। নূরকে দেখে রীতিমতো থতমত খেয়ে গেল রিদওয়ান। আমতা আমতা করে জিজ্ঞেস করলো, এ কি তুমি এখানে? রিদওয়ানের আড়ষ্টতা নূরের মধ্যে সন্দেহর তীক্ষ্ণ দাগ টানে। রীতিমতো ঘাবড়ে গেল রেদওয়ান। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। তার বারান্দায় হলুদ আলোতে চকচক করছে। মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। সে কিছু একটা লুকোতে চেষ্টা করছে নূরের থেকে। নূরের ভ্রুযুগল সরু হয়ে আসে। তীক্ষ্ণ দৃষ্টি প্রয়োগ করে সন্দিহান কণ্ঠে প্রশ্ন ছুড়ে দেয়, পারমিতা এত রাতে কেন ফোন দিয়েছে? নূর আচমকা প্রশ্ন একটু নড়বড়ে হয়ে ওঠে রিদওয়ান। মাথা চুলকাতে চুলকাতে বলে, আসলে কাল একটা প্রেজেন্টেশন আছে তো, সেই বিষয়ে হেল্প চাই ও। রিদওয়ান মিথ্যা বলেছে। নূর এত বোকা নয় যে সামান্য বিষয়টা সে বুঝবে না। সে আশাহত হলো। হৃদয়টা কিঞ্চিত আহতও হলো। রিদওয়ান তাকে সত্যটা বলল না। একটা মানুষ যখন নিক থেকে সত্য না বলে, তাকে জোর করে লাভ হয় না। তাই নূর কথা বাড়ালো না, ঘুরে রুমে চলে গেল। নূর চলে গেল, রিদওয়ান ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছাড়ল, যেন হাঁপ ছেড়ে বেঁচেছে। নূর এবং রিদওয়ানের বিয়ে হয়েছে মাস ছয়েক হলো। তাদের প্রেমের বিয়ে নয়, যাকে বলা হয় সম্পূর্ণ ঘটা করে বিয়ে। পারিবারিক পছন্দে বিয়ে হয়েছে তাদের, এবং সাবলীল সুন্দরভাবেই সংসার করছে দাম্পত্য জীবন। একটা সুন্দর সম্পর্ক, যাতে একটা নিবিড় বন্ধুত্ব, শ্রদ্ধা আর ভালোবাসা। যেদিন প্রথম রিদওয়ানকে দেখেছিল নূর, সেদিনই তার মনে ধরেছিল তাকে। লাল ফিতে হাতে নূরের অফিসের সামনে দাঁড়িয়েছিল। পরনে নীল শার্ট, হাত গুটিয়ে কোনোই পর্যন্ত উঠিয়ে রেখেছিল। হাতে কালো ডায়ালের ঘড়ি, কাঁধে ছিল ল্যাপটপের ব্যাগ। দেখেই বোঝা যাচ্ছিল সে এসেছে অফিস থেকে। বিয়ের পূর্বে নূরের একসাথে দেখা করতে চেয়েছিল সে। লোকটিকে ছবিতে দেখে ভালো লাগলেও সামনাসামনি দেখে মনের আঙিনায় বেশ প্রভাব ফেলেছিল। মনে দাগ কেটেছিল লোকটি। ভালো লাগাটা সুগাঢ় হয়েছিল। অবশ্য এত ভদ্র স্থির ব্যক্তিকে যে কারোরই মনে ধরবে। এক স্নিগ্ধ শালীন ব্যক্তিত্বের মানুষ রিদওয়ান। আজ অবধি তাকে কখনো উচ্চস্বরে কথা বলতে দেখেনি নূর। অত্যন্ত দায়িত্বশীল একজন মানুষ রিদওয়ান। তার বাবা মার প্রতি কোনো দায়িত্ব এড়ায় না সে। উপরন্তু নূরের প্রতিও তার বন্ধুসুলভ এবং যত্নশীল আচরণে আরও তার প্রতি আকৃষ্ট হয় নূর। ধীরে ধীরে এই আকর্ষণ ভালোবাসার স্নিগ্ধ অনুভূতি দেয় তাকে, কিন্তু রেদনের দিক থেকে সম্পূর্ণ আগায়নি। এর কারণ নূরের জানা নয়। লোকটি নূরের ভালো মন্দের খেয়াল রাখলেও কখনো মুখ ফুটে বলেনি যে সে নূরকে ভালোবাসে। তাই এই 6 মাসে সম্পর্কটা যেন কোথাও একটা থেমে আছে। একদিন মাথা না ঘামলেও আজ কেন জানি বিষয়টা ভাবাচ্ছে নূরকে।
রেদওয়ানের সন্দেহজনক আচরণ তাকে বারংবার প্রশ্নবিদ্ধ করছে। সে কি আদৌ তাকে মনে ঠাঁই দিয়েছে? সকাল হতে না হতেই ব্যস্ত শহরের ব্যস্ত কোলাহল শুনতে পাওয়া যায়। এই যেন নিত্যদিনের সঙ্গী। ভাদ্র মাসের তীর্ষক সোনালী কিরণ নূর এবং রিদওয়ানের ছোট্ট রুমটিতে আলোকিত করে তুলেছে। আড়মোড় দিয়ে উঠেছে নূর। আজ অনেক দেরি হয়ে গেছে উঠতে। মাথায় তীব্র যন্ত্রণা জানান দেয় রাতের অসম্পূর্ণ ঘুমের। চোখ খুলেই নজর পড়ে রেদওয়ানের দিকে। সে তৈরি হচ্ছে, অফিসের জন্য বের হবে। হাই তুলে তুলে নূর বলে, তুমি রেডি হয়ে গিয়েছ? আমাকে ডাকলে না যে? রেদওয়ান টাই বাঁধতে বাঁধতে মুচকি হেসে উত্তর দিল, তুমি তো ঘুমাচ্ছিলে, তাই ডিস্টার্ব করলাম না। মা বাবা খেয়ে নিয়েছে? সে কখন? জানোই তো মার টাইমিং। নূর ছোট্ট করে হুঁ বলে সে কাতর চোখে দেখতে থাকে তার বরকে। আজ বেশ সুদর্শন লাগছে তাকে। কালো শার্ট, কালো টাই, বেশ মানাচ্ছে। বুকের বাপাশের অস্থির হয়ে আছে। কেন যেন সূক্ষ্ম ব্যথা তার হৃদয়কে গ্রাস করছে। সূক্ষ্ম সন্দেহ মস্তিষ্ককে ব্যাকুল করে তুলেছে। মনের এক কোণে রেদওয়ানকে হারানোর সূক্ষ্ম টলমলে ভয়টা উকি দিতে লাগলো। চোখের কোণে নোনা জল জমতে লাগলো নূরের। এর মধ্যেই রেদওয়ানের সুন্দর কণ্ঠটি কানে এলো, কি হলো? আজ অফিসে যাবে না? মাথা ব্যথা করছে, আজ যাব না। খুব বেশি ব্যথা করছে? জ্বর টর বাঁধলে? রেদওয়ানের কণ্ঠে অস্থিরতার পরিচয় পেল নূর। তার মুখে খানিকটা চিন্তিত হয়ে আছে। নূরের জন্য এখনও সে আগের মতোই রয়েছে। রেদওয়ান তার কাছে এসে বলল, কপালে হাত দিয়ে বলল, জ্বর তো নেই, মাইগ্রেনের সমস্যা আছে নাকি তোমার? রেদওয়ানের চোখে নিজের প্রতি অস্থিরতা দেখে অস্থির ব্যাকুল মনটা শান্ত হয়ে যায় নূরের। মুচকি হেসে বলে, সামান্য মাথা ব্যথা দেখি সাহেবকে ব্যস্ত করে তুলেছে। চিন্তা করো না, আমি রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। সত্যি তো? হুম। শুধু আসার সময় আমার জন্য সেলিমের হোটেলে সিঙ্গারা নিয়ে এসো। পাগলি। নূরের নামটা টেনে উঠল রেদওয়ান। রেদওয়ান অফিসে যাবার পর কিছুক্ষণ বসে রইল বিছানায়। কিভাবে পারল সে রেদওয়ানকে সন্দেহ করতে? হতেই পারে সত্যি পারমিতা অফিসের কাজেই ফোন দিয়েছে। শুধু শুধু রাতের ঘুমটা হারাম করলো। নিজের মাথায় নিজেই গাঁটটা মারল সে। তারপর বিছানা গুছিয়ে বের হলো নূর। শাশুড়ি নাজমা বেগম ডাইনিং টেবিলে বসে চাল কুমড়ো কাটছেন। নূরকে দেখেই তিনি বললেন, আজ অফিসে গেলে না নূর? মাথা ব্যথা করছিল মা। আর আমার ছুটি আছে, একদিন কামাই কিছু হবে না। খুব বেশি না মা, রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। চা খাবেন? খেলে মন্দ হবে না। নাজমা বেগমের সাথে নূরের বেশ খাতির। মহিলা তার চাকরিকে খুব সাপোর্ট দেয়। তার মতে মেয়েদের যদি দক্ষতা থাকে, শুধু বাসায় বসে এই দক্ষতার উপর মরিচা পড়ে কেন? চা খেতে খেতে নাজমা বলে উঠলেন, কাল একটু ভালো মন্দ রান্না করে তো নূর। কেন মা, কেউ কি আসবে? রিদওয়ান বলল, ওর কলিগরা নাকি আসবে। আমাকে তো কিছুই বললো না এই ব্যাপারে। হয়তো ভুলে গিয়েছে। আসলে কাজের যা চাপ। আমাকে বলেছে আজ বের হবার সময়। ওহ। নূর আর কথা বাড়ালো না। নাজমা সাহেবের সাথে ঘরের কাজ এ হাত লাগালো। সারাটা দিন টুকিটাকি কাজ করেই পার করলো নূর। শুক্রবার ব্যতীত শ্বশুর শাশুড়িকে তেমন সময় দেওয়াটা হয় না নূরের। আজ বহুদিন বাদে তাদের সাথে আড্ডা দিয়েছে সে। নিজেকে একান্ত সময় কাটিয়েছে নূর। মাঝে মাঝে এমন ছুটি নেওয়া উচিত। পরিবারকে সময় দেওয়াটা জরুরি। এতে পরিবারের সম্পর্কটা দৃঢ় হয়। রিদওয়ান ফিরল রাত 9টায়, হাতে নূরের পছন্দের সিঙ্গারা। যদিও ঠান্ডা হয়ে গিয়েছে, তবুও নূরের মুখে হাসি ফোটানোর জন্য যথেষ্ট। রাতে খাওয়ার সময় নূর কথাটা পারল। বলল, মা, কাল নাকি তোমার কলিগরা আসবে। আমাকে তো বললো না, হুট করে এই আয়োজন। আসলে এবার প্রমোশনের পর রিজভি বেশ জিদ করেছিল। বিয়ের প্রমোশন দুটোই হলো, অথচ খাওয়া হয়নি। তাই ভাবলাম দাওয়াত করি। আগে তো তুমি ছিলে না, মাকেই বলতাম। তাই সেই অভ্যাসটাই রয়ে গেছে। সমস্যা নেই। আসলে হুট করে মা বলল তো, তাই আর কি। তা কারা আসছে? রিজভি, মনির, তানি, শুভ আর পারমিতা। পারমিতাও আসছে? নূরের প্রশ্নে বিষম খায় রেদওয়ান। রেদওয়ানের বিষম লাগায় পানি এগিয়ে দেয় নূর। পানি খেতে খেতে রেদওয়ান বলে, আসলে ও তো জুনিয়র, উপরে তোমার বান্ধবী, তাই ওকেও বলেছি। নূর কিছু বলল না, তবে মনটা খচখচ করছে। পারমিতা নামটা যেন গলার কাটার মতো বিঁধেছে। না বের করে পারছে না।
আবার না গিলতেও পারছে। শুক্রবার সকল কলিগদের সাথে পারমিতাও আসলো নূরের বাসায়। মেয়েটি সত্যিই অপরূপা, কিন্তু তার ভাগ্যটা আর 5টা মানুষের মতো নয়। এত সুন্দর মেয়েটি প্রতারিত হয়েছে ভালোবাসায়। নূরকে দেখেই জড়িয়ে ধরল সে। বহুদিন বাদে দেখা হচ্ছে তাদের। খাওয়া দাওয়া শেষে সবাই যখন গল্পের আসর বসালো, তখন নূর খেয়াল করলো রেদওয়ান এবং পারমিতা উভয়ই নেই। নূরের মনে কৌতূহল জন্মালো। তাদের খুঁজতে খুঁজতে নূর পৌঁছালো নিজের বেডরুমের বাহিরে। দরজাটা হালকা ভেজানো। বুকটার অহেতুক কারণেই ধড়ফড় করছে নূরের। কেন যেন খুব কাঁপছে তার। কিছুক্ষণ চিন্তা করে দরজাটা খুলল নূর। দরজা খুলতেই যা দেখলো, তাতে নূরের মাথা ঘুরে যাবার জোগাড়। রিদওয়ান পারমিতাকে জড়িয়ে ধরে আছে। নূরের হাত পা যেন অসাড় হয়ে আসছে। রিদওয়ান এবং পারমিতাকে এমন অবস্থায় দেখবে কল্পনা করতে ভাবেনি সে। অজান্তেই মুখ ফসকে অস্ফুট স্বরে বেরিয়ে এলো, রিদওয়ান। নূরের কণ্ঠে কান আসতেই রিদওয়ান পিছনে তাকায়। পারমিতা এখনো তার বুকে লেপ্টে আছে। রিদওয়ান কাতর দৃষ্টি এবং চিন্তিত মুখশ্রী নূরের চোখে এড়ালো না। রিদওয়ান ব্যস্ত কণ্ঠে বলল, নূর, তাড়াতাড়ি আসো, পারমিতা সেন্সলেস হয়ে গিয়েছে। নূরের মাথা কাজ করছে না। কি সত্যি কি মিথ্যে তা বিচার করার এতটা কঠিন হবে জানা ছিল না নূরের। তবুও মনের ইচ্ছা বিরুদ্ধে পা চালিয়ে ভেতরে প্রবেশ করল সে, নিষ্প্রভ কণ্ঠে প্রশ্ন করে, কি হয়েছে পারমিতার? জানা নেই, ওর শরীরটা নাকি ভালো লাগছিল না। তুমি তখন রান্না করেছিলে, তাই আমি ওকে ওয়াশরুম দেখিয়ে দিলাম। ওয়াশরুম থেকে বের হতেই মাথা ঘুরে পড়ে গেল। তুমি একটু হেল্প করো প্লিজ। রিদওয়ান প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়ে। তার আতঙ্কের কারণটি বুঝতে পারল না নূর। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো সে। এগিয়ে গিয়ে সাহায্য করলো রিদওয়ানকে। পারমিতা সত্যিই সেন্সলেস হয়ে গেছে। তাকে কোনো মতে বিছানায় শোয়ালো তারা। রিদওয়ানের রিদওয়ানদের বিল্ডিংয়ে একজন ডাক্তার থাকেন, নাম নিজামউদ্দিন। নিজাম সাহেব হার্টের ডাক্তার। রিদওয়ানদের বাসার 3 তলায় থাকেন সে। রিদওয়ান ছুটে গিয়ে নিজাম সাহেবকে ডেকে আনে। নিজাম সাহেব পারমিতার পর্যবেক্ষণ করছেন, আর রুমের এক কোণে থমথমে মুখে দাঁড়িয়ে আছেন সবাই। হুট করে এমন একটা ঘটনা ঘটবে সে যেন কেউ কল্পনাই করতে পারেনি। সবার মাঝে নূরের মধ্যে রেদওয়ানকে দেখেই যাচ্ছে। তাকে চিন্তিত লাগছে। সামান্য বেহুশ হবার জন্য এত কিসের চিন্তা, সেই সূত্র বের করতে পারছে না নূর। মিনিট 20 পর্যবেক্ষণের পর নিজাম সাহেব খানিকটা প্রশ্ন মুখে বললেন, আমার মনে হচ্ছে উনি প্রেগনেন্ট। ওনার গার্ডিয়ান কে আছে? নিজাম সাহেবের কথাটা যেন কারোরই বিশ্বাস হচ্ছে না। অফিসের মানুষের মাঝে একটা কানাঘোষা শুরু হলো। তাদের কাছে এই খবরটা যেন অষ্টম আশ্চর্যের ব্যাপার। রিদওয়ান এগিয়ে গেল নিজাম সাহেবের কাছে। বলল, এখানে ওর গার্ডিয়ান কেউ নেই। আমি ওর কলিগ এবং আমার ওয়াইফ ওর বেস্ট ফ্রেন্ড। আপনি আমাদের বলতে পারেন। দেখো রিদওয়ান, আমি তো হার্টের ডাক্তার, কিন্তু আমার অবজারভেশন ভুল হবে না আশা করি। তবুও বলবো, তোমরা ওনার গার্ডিয়ানকে বলবে যেন টেস্ট করিয়ে গাইনি ডাক্তারের সাথে কনসাল্ট করিয়ে নিতে। আমি আসি কেমন? জি আঙ্কেল। নিজাম সাহেব চলে গেল। পরিবেশটা শান্ত হয়ে যায়। সবার থমথমে মুখে পরিবেশটা আরও অস্বস্তিতে হয়ে উঠল। পারমিতা প্রেগনেন্ট এই কথাটা একটা নীরবতা বাড়িয়ে দিল। কারণ পারমিতা এখনও বিয়ে হয়নি। অফিসের মানুষ অন্তত তাই জানে। পারমিতা এখনও ঘুমে নিজাম সাহেবের একটা ঘুমের ইঞ্জেকশন দিয়েছে। তাই সে না ওঠা অবধি এই ঘটনার কোনো সুরাহা হবে না। কেন যেন পারমিতার গর্ভবতী হওয়ার খবরটা শুনতেই নূরের দৃষ্টি রেদওয়ানের উপরে গেল। এক অজানা ভয়ের উপস্থিতি মনে ত্রাস তৈরি করলো। আহত মনটা প্রার্থনায় লেগে গেল যেন তার চিন্তা ভুল হয়। না চাইতেই সকাল কুচিন্তার ঢেউ তার শান্ত মনকে বারবার উত্তেজিত করে তুলছে। ইচ্ছে হচ্ছে সরাসরি জিজ্ঞেস করতে রেদওয়ানকে, পারমিতার সাথে তার কিসের লুকোচুরি। কিন্তু সে থেমে যায় এই ভেবে, যদি ভুল হয় তবে চিরকালটা রেদওয়ানের সামনে ছোট হয়ে যাবে সে। ভালোবাসার মানুষের অনীহার পাত্র হতে চায় না রুল। দ্বিধায় এক অসীম ঝালে জড়িয়ে যাচ্ছে সে। চাইলেও এই জাল কেটে বের হওয়ার উপায় নেই তার। রিদওয়ান সবাইকে নিয়ে বাসার ঘরে গেল। সবাই হতবাক, মুখশ্রীতে হাজারো প্রশ্ন, কিন্তু করতে পারছে না। রিদওয়ান সবার উদ্দেশ্যে বলে, কেউ এ নিয়ে কোনো প্রশ্ন পারমিতাকে করবে না। এ নিয়ে কোনো গসিপ বা হোক, সেটাও আমি চাই না।
আমার মনে হয় আমি সবাইকে ক্লিয়ার করতে পেরেছি। রিদওয়ানের কণ্ঠে কঠিন্য সবার কৌতূহল একেবারে দমন করে দিল। রিজভী স্বর খাদে এনে বলল, কিন্তু রিদওয়ান ভাই, ওকে কেন জানাবে এই নিউজটা? নূর জানাবে, ওর বান্ধবী সে। নূরের কাছ থেকে জানলে আমার মনে হয় পারমিতা খুব একটা অস্বস্তি বোধ করবে না। রিদওয়ানকে ঠিক কী বলা উচিত জানা নেই নূরের। লোকটার তল পাওয়া বড়ই ভার। যদি সাধারণভাবে দেখা যায় রিদওয়ান কেবলই পারমিতাকে সাহায্য করছে একজন কলিগ হিসাবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। অথচ অপরদিকে গুটি মেলালে ঘোর রহস্যের চোরাবালিতে ডুবে যাচ্ছে নূর। কোনো রাতে পারমিতা রেদওয়ানকে ফোন দিয়েছিল। কেন রিদওয়ান এত ঘাবড়ে গিয়েছিল রাতে? কেন তাদের দরজা ভিজিয়ে রাখা ছিল? অনেক প্রশ্ন। নূর নিজেকে হীনমন্য ভাবতে শুরু করলো। একটা পোকা মনে হচ্ছে, যে কারণে অকারণে তার স্বামীকে সন্দেহ করতে হচ্ছে, কিন্তু কোনোভাবেই এই সন্দেহর বীজটা উপড়ে ফেলতে পারছে না। পারমিতার ঘুম ভাঙল 2 ঘন্টা পর। শরীরটা খুব দুর্বল। পাশে নূর বসে আছে। নূরকে দেখেই জটপট উঠে বসল পারমিতা। তার মুখখানা শুকনো হয়ে আছে। লম্বা মুখখানা আরেকটু লম্বা লাগছে। নূর তার পেছনে একটা বালিশ দিল। পারমিতা মাথা নত করেই বসে আছে। কোনো কথা নেই তার মুখে। নূর খানিকটা ইতস্তত করে কিভাবে কথাটা শুরু করবে সেটা ভেবে ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলল সে। তারপর বলল, এটা কিভাবে হলো পারমিতা? নূরের প্রশ্নে হু হু করে কেঁদে উঠল পারমিতা। ফর্সা মেয়েটির গাল, নখ লাল হয়ে গেল। সুগাঢ় নজর বিষাদ সিন্দুর প্রবাহিত হলো। এক পর্যায়ে নূর তাকে জড়িয়ে ধরে। নিঃশব্দে দুজন নারী একে অপরকে কষ্ট ভাগ করে নেয়, শুধু অশ্রুজলের মাধ্যমে। নূরের হাজারো জিজ্ঞাসার পর উত্তর দেয় না পারমিতা। অবশেষে নিজের মাঝে সকল জিজ্ঞাসাকে দমিয়ে রাখে নূর। পারমিতাকে সাবধানে বাড়ি যাবার ব্যবস্থা করে দিল রিদওয়ান। মেহমানরা আস্তে ধীরে যে যার মতো বাসায় প্রস্থান করলো। সবাই চলে গেলে রিদওয়ান নিজের রুমে এসে গা এলিয়ে দিল বিছানায়। ফুল স্পিডে ফ্যান ঘুরছে, তবুও গরম লাগছে তার। বিকেলে চা খাওয়ার বাতিক আছে রিদওয়ানের, তাই 1 কাপ চা হাতে রুমে আসে নূর। আসরের আজান শোনা যাচ্ছে, কিন্তু রিদওয়ান এক দৃষ্টিতে ফ্যানের দিকে তাকিয়ে আছে সে। আজানের ধ্বনি কানে আসলেই রিদওয়ান নামাজে দাঁড়িয়ে পড়ে। মাঝে মাঝে জামাতে তো মাঝে মাঝে গড়ে, কিন্তু সে সময় নষ্ট করে না। অথচ আজ আজান শেষ হয়ে যাবার পরও সে শুয়ে আছে। কিছু একটা নিয়ে গভীর চিন্তায় মগ্ন সে। চাটা বিছানার পাশে সাইড টেবিলে রেখে রিদওয়ানের পাশে বসল নূর। তার চুলে হাত বুলাতে বুলাতে বলল, কিছু নিয়ে কি চিন্তা করছো? নূরের স্পর্শ পেতেই চিন্তার সাগর থেকে বের হলো রিদওয়ান। মুচকি হেসে নূরের কোমর জড়িয়ে ধরল। এই প্রথম নূর এতটা কাছে এসেছে। এতকাল পর রিদওয়ানকে এমন আচরণে শিউরে ওঠে নূর। শির ধারা বেয়ে যেন একটা স্রোত বয়ে যায় নূরের। একরাশ ভালো লাগা ঢেউ মনে বিস্তার করে। নূর পরম যত্নে চুল টেনে দিতে থাকে রেদওয়ানের। রেদওয়ান উত্তপ্ত নিঃশ্বাস, ঈষৎ কম্পন হচ্ছে প্রতিটা রুদ্ধ। রিদওয়ান তখন প্রেম ঘন কণ্ঠে বলে, ধন্যবাদ আমাকে বিশ্বাস করার জন্য। রিদওয়ানের এমন কথায় অবাক হয় নূর। রেদওয়ান মুখ তুলে বলে, আমি খুব ভয় পেয়েছিলাম জানো। পারমিতা অজ্ঞান হবার জন্য নয়, ভয়টা ছিল তুমি আমাকে অবিশ্বাস করো কিনা। এক অনন্য নারীকে নিজের স্বামীর বুকে লেপ্টে থাকতে দেখা, তা তো ভালো লাগার কথা নয়। নূরের মনটা মুহূর্তেই উচ্ছ্বসিত হয়ে উঠল। কালো মেঘের পরত সরে একরাশ সোনালি প্রভা উকি দিল মনের ব্যালকনিতে। হাজারো প্রজাপতি উড়ে গেল যেন। নূর শান্ত গলায় বলল, নামাজ পড়বে, ওঠো। না, জায়নামাজে বসে মোনাজাতের সময় একটা প্রার্থনা করছিল নূর। এই সন্দেহের বীজ যেন তার মনে আর জায়গা নেয়। 1 সপ্তাহ পর খাওয়ার টেবিলে একসাথে রাতের খাবার খেতে বসছিল নূরেরা। অক্টোবর নভেম্বর ঘোরার জন্য সব থেকে উপযোগী সময়। রেদওয়ান কিছু ছুটে জমেও গিয়েছে। নূরের একই অবস্থা। এই উসিলায় তাদের হানিমুনটা হয়ে যাবে। তাই ঘোরার প্রস্তাব তুললেন মিলন সাহেব। নাজমা বেগমও সম্মতি আছে তাতে। নূর লাজুক হাসি হাসে। সে চায় তাদের সম্পর্কটা বন্ধুত্বের সিঁড়ি পেরিয়ে এগিয়ে যাক। এমন সময় রেদওয়ান ফোনটা বেজে ওঠে। সে অর্ধেক খাবারেই ফোনটা নিয়ে নিজের রুমে চলে যায়। নাজমা বেগম সরু দৃষ্টিতে রেদওয়ানের কাজগুলো পর্যবেক্ষণ করেন। মিনিট 5 বাদে
যখন রিদওয়ান আসে না তখন তিনি নূরকে বলে, যাও তো, রিদওয়ানকে বলো খেতে আসতে। ফোনে কথা পড়েও বলা যাবে। নূর মাথা নাড়িয়ে উঠে যায়। এঁটো হাতেই নিজের রুমে যায় সে। রেদওয়ান বারান্দায় কথা বলছে। স্বর খাদে নামালেও তার রাগান্বিত স্বর বোঝা যাচ্ছে। নূর বারান্দার কাছে যেতেই শুনতে পায়, এই বাচ্চা অ্যাভয়েড করার কথা মাথাতেও আনবে না পারমিতা। বাচ্চাটা তোমার একার নয়, তার বাবা বেঁচে আছে, সুতরাং তুমি একা কোনো ডিসিশন নিতে পারো না। রিদওয়ানের কণ্ঠ সুদৃঢ় ও স্পষ্ট। সে এভাবে কথা বলছে যেন সে খুব ভালো করেই জানে বাচ্চাটির বাবাকে। নূর ঠায় দাঁড়িয়ে রইল। তার মস্তিষ্কে যেন ফাঁকা হয়ে গিয়েছে। মাথায় আসছে না কি হচ্ছে। এর মাঝেই রিদওয়ান কঠিন কণ্ঠে বলা কথাটি কানে আসলো, যদি তোমার বাচ্চা নাই চাও তবে তাকে নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। দরকার হলে আমি এবং নূর তাকে পালব। আমরাই তাকে দত্তক নিব। তবু এই বাচ্চা তুমি অ্যাবর্ট করো না। আমি এ নিয়ে দ্বিতীয় কোনো কথা শুনতে চাই না পারমিতা। আমি রাখছি। রিদওয়ানের কথাটা শুনে স্তব্ধ হয়ে যায় নূর। পারমিতার বাচ্চার প্রতি কেন রিদওয়ানের এত দরদ? একবারের জন্য ভেবে নেওয়া হোক, বাচ্চাটি রিদওয়ানের সাথে জড়িত নয়। তাহলে তার বাবাকে কে সেই ব্যক্তি যার সাথে পারমিতার রেদওয়ানকে বলতে পারছে অথচ নূরকে নয়? যেখানে নূর তার বান্ধবী। সেদিন কতবার বলেছিল নূর, আমাকে চিন্তিত বলো দোস্ত, আমি তোকে সাধ্য অনুযায়ী সাহায্য করব। নূরের মনটা হুট করে বিষিয়ে উঠল। পারমিতার প্রতি কেমন বান্ধবী সে! নিজের বান্ধবী এবং তার স্বামীর সুখের সংসারে আগুন লাগাচ্ছে। এত ঝড় তুলছে, আরও বেশি বিষিয়ে উঠছে রিদওয়ানের প্রতি। একটা অন্য মানুষের বাচ্চা নিয়ে কিসের এত আধিক্যতা, কিসের এত ঢং? কেন তাকে এবং রিদওয়ানকে এই নিয়ে বাচ্চা দত্তক নিতে হবে? পারমিতা বাচ্চা রাখবে না রাখবে তার ব্যাপার, এখানে তার এত উৎসাহ কেন? সন্দেহর সূক্ষ্ম রেখাটা আরও গাঢ় হলো, তীক্ষ্ণ রূপ নিল। বুকটা হাহাকার করে উঠল। রিদওয়ানের কাছে ঠকত না সে। না, আর ধৈর্য ধরতে পারছে না নূর। আজ এর একটা বিহিত করতে হবে। ঠিক তখনই বারান্দা থেকে বেরিয়ে এলো রিদওয়ান। তার চোয়াল শক্ত, চোখ লাল হয়ে আছে, যেন অনেকটা রাগ দমিয়ে রেখেছে। নূরকে দেখে ঈষৎ চমকালো। কেমন কোনো একটা কথা বলল না রিদওয়ান। পাশ কাটিয়ে ডাইনিং রুমে চলে গেল। নূর তাকে জেরা করতে চাচ্ছিল, কিন্তু রেদওয়ানের মুখশ্রী এবং চাহনি দেখে প্রশ্নগুলো দমিয়ে রাখল। কিন্তু আজ রিদওয়ানকে উত্তর দিতেই হবে। উত্তর যেন নূরের চাই। রেদওয়ান থমথমে মুখে খবরটা শেষ করল। নাজমা বেগম ছলে বলে দুবার জিজ্ঞাসা করছিল, কিন্তু রেদওয়ান কোনো উত্তর ছিল না, কিছু না। খাওয়া শেষে রিদওয়ান বিছানায় শোবার প্রস্তুতি নিচ্ছিল। তার অভ্যাসের মধ্যে আরেকটা অভ্যাস বেশ উদ্ভট, তা হলো বিছানা হতেই হবে টান টান। তাই রিদওয়ানের ঘুমানোর পূর্বে বিছানা টান টান করে তারপর সোহা। তাই আজও সেটাই করেছে সে। ঠিক তখনই নূর শান্ত কণ্ঠে প্রশ্ন ছুড়ল, পারমিতার বাচ্চার বাবাকে? প্রশ্ন শুনে সরু দৃষ্টিতে তাকালো রিদওয়ান। তার চাহনিতে বিস্ময়ের ছাপ, যেন নূরের প্রশ্নটা নিছক বেমানান এবং অহেতুক। নূরের চাহনি স্থির, তার কণ্ঠে কোনো জটিলতা নেই। সে ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে আছে রিদওয়ানের দিকে। রিদওয়ান কিছুক্ষণ চুপ থেকে আবারও মন দিল বিছানা গোছাতে। নূর মিনিট বাদে আবারও একই প্রশ্ন করল, রিদওয়ান, তোমাকে আমি কিছু প্রশ্ন করেছি পারমিতার বাচ্চার বাবাকে। এবার রিদওয়ান আর থামল না, বিছানা ঝাড় দিতে দিতে বলল, সময় হলে সব জানতে পারবে। এখন ও সেই সময়টা আসেনি। আর পারমিতার নিজ থেকে তোমাকে না জানাতে চাইলে আমি নিজ থেকে তো তোমাকে জানাতে পারি না। তবে একটা কথা বলবো, একটু ধৈর্য ধরো আর আমার উপর বিশ্বাসটা রেখো। আমি তোমাকে ঠকাচ্ছি না। রিদওয়ানের এক নিঃশ্বাস কথাগুলো বলল, কিন্তু একবারও নূরের দিকে তাকালো না। রিদওয়ানের স্পষ্ট বক্তব্যের পর সত্যি কিছু বলার থাকে না নূরের। কি বলবে সে? যেখানে রিদওয়ান নিজ থেকেই বলছে না, তার উপর বিশ্বাস রাখতে বলছে, তাহলে অবিশ্বাসটা করবে কি করে? আবার সন্দেহর যে গাঢ় বীজ মনের আঙিনায় বাড়ছে, তাকে কমানোর উপায়ও সে পাচ্ছে না। দ্বিধায় মাঝে আরও জড়িয়ে যাচ্ছে নূর। উচাটন মনটা অস্থির হয়ে গিয়েছে। কেউ ঠিক বলছিল, সন্দেহ এমন একটা স্ফুলিঙ্গ যা নিবৃত হৃদয়কে ব্যাকুল করে তোলে আর শান্তিকে পুড়িয়ে ছারখার করে দেয়।
তার নিবৃত হৃদয়ে জ্বর তুলছে এই সন্দেহ। সেদিন রিদওয়ান এবং নূর দুজনেরই কেউই ঘুমালো না। একই বিছানায় দুমুখ নিয়ে রাত্রি যাপন করেছে তারা। মনের মাঝে হাজারো কথা ছিল, বলতে পারছে না। এক অদৃশ্য বাধায় আটকা পড়েছে দুজন। প্রকৃতির ন্যায় মনেও যখন জ্বর ওঠে তখন শান্তি নামক প্রসন্নতা ছাই হয়ে যায়, লণ্ডভণ্ড করে দেয় অন্তরাত্মাকে, যেমনটা করে দিয়েছেন রিদন এবং নূরকে। পরদিন সকাল 11টা। অফিসের কাজে মন লাগছে না নূরের। মাথায় কুচিন্তা আসছে, আসবেই না কেন। পরকীয় ব্যাপারটা এমন একটা ডালভাত হয়ে গেছে যে 20% দম্পতি ছাড়াছাড়ি হচ্ছে। সেদিনই তো একটা ক্রাইম পেট্রোলে এপিসোড দেখছিল নাজমা বেগম। সুখে থাকলে যে মানুষের ভূতে কিলায়, কথাটা ওই এপিসোডের মূল চরিত্রে দেখলেই বোঝা যায়। সুখী সংসার ছেড়ে পরকীয়ায় লিপ্ত হলো, শেষমেশে স্ত্রীকে খুন করতেও দুবার ভাবেনি। এসব মানসিক বিকৃতি দেখলে যে কারোরই বুক কাঁপবে। আর কিছুদিন যাবৎ রেদওয়ানের সাথে পারমিতার যা কাণ্ডগুলো লক্ষ্য করছে নূর, তাতে কারোরই সন্দেহ হওয়াটা খুবই স্বাভাবিক। নূর কাউকে বলতেও পারছে না। কাকে বলবে? পারমিতাকে? রেদওয়ানকে? এদের জন্যই তো মনটা এলোমেলো হয়ে আছে। আর রইল নাজমা বেগম এবং তার মা শিউলি বেগম। এদের বললে খাজনার চেয়ে বাজনা বেশি হবে, অহেতুক তিল থেকে তাল হবে। নিজের ডেস্কে মুখ হাত দিয়ে বসে রইল নূর। নূরকে অন্যমনস্ক দেখে সিথি দিদি তার পিঠে আলতো করে চাপড় দিল। সিথি দিদি তাদের প্রজেক্টের ইনচার্জ। নূরের সাথে বেশ ভালো খাতিরও তার। মহিলা নূর থেকে 8 বছরের বড়, কিন্তু নূরকে নিজের বোনের মতো স্নেহ করেন। চাপড় খেয়ে চমকে উঠল নূর। চিন্তার ঘোর থেকে বের হলো সে। এর মাঝেই সিথি বলে উঠল, বরের চিন্তায় অফিসেও তারা গুনছ নাকি? না না, কি যে বলেন দিদি, আমতা আমতা করে বলল নূর। নূরের জোরপূর্বক হাসি এবং প্রশ্নটা চোখ এড়ালো না সিথির। কিন্তু সকালের সামনে হুট করেই কিছু প্রশ্ন করে নূরকে অপ্রস্তুত করে দেওয়াটা ঠিক হবে না। তাই সিথি কিছু জিজ্ঞেস করলো না। লাঞ্চ টাইম এ বাইরে যাবি? সময় কুলাতে পারবো? আরে, কেন পারবো না? এখনো পাশেই ভালো বিরিয়ানির রেস্টুরেন্ট খুলেছে। আমার বেস্ট বাটন বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। মানা করিস না। মাসের প্রথম বেতনের গরমটা যায়নি। তুই তো জানিস মাসের প্রথমে আমি বড়লোক থাকি। বলেই হেসে দিল সিথি। সিথির কথা শুনে নূরও হাসল। মিহি কণ্ঠে বলল, বেশ, লাঞ্চে ফাইনাল। দুপুরে অফিসের পাশে রেস্টুরেন্টে লাঞ্চ করতে যায় সিথি ও নূর। খাওয়ার মাঝে নানা বিষয় নিয়ে তাদের মধ্যে জম্পেশ আড্ডা হয়। এরই মাঝে সিথি সুযোগ বুঝে কথাটা পড়ে, তোরা হৃদনের মাঝে কি সব ঠিকঠাক আছে? সিথির প্রশ্ন বিষম খেয়ে নূর সিথির পানিটা এগিয়ে দিয়ে বলে, না বলতে চাইলে সেটা অবশ্য তোর ব্যাপার। স্বামী স্ত্রী পার্সোনাল ব্যাপার। আমি একজন তৃতীয় ব্যক্তি, তাই অহেতুক ইন্টারফেয়ার অনুচিত। কিন্তু আজ তোকে কেমন মনমরা লাগছে, খুব চিন্তিত লাগছে। বিয়ের 6 মাসে একটা মেয়ে হাসি খুশি থাকার কথা। অফিসেও এত কাজ নেই যে তুই এতটা অন্যমনস্ক থাকবি। শেয়ার করতে চাইলে করতে পারিস। একজন বড় বোনের মতো হেল্প করার ট্রাই করব। সিথির আশ্বস্ত কথায় নূর খানিকটা স্বস্তি পেল। এত কিছুর মনের মাঝে চাপিয়ে রাখতে রাখতে সে সত্যিই ক্লান্ত। তাই সিথিকে সব খুলে বলে। সব শুনে সিথি কিছুক্ষণ চুপ থাকে। তারপর ধীর গলায় বলে, এমন নয় তো তোর সাথে বিয়ের পূর্বে রেদওয়ানের পারমিতার সাথে কোনো সম্পর্ক ছিল? মানে প্রেম জাতীয়? তুই নিজেই বললি পারমিতা প্রেমে কষ্ট পেয়েছে। এমন নয় তো সেই প্রেমিক রেদওয়ান? কি যা তা বলছো সিথি দিদি, অসম্ভব। যদি এমনটাই হতো তবে আমাকে কেন বিয়ে করলো রিদওয়ান? দেখ, আই এম জাস্ট সেইং। কারণ কিছুদিন পূর্বে এমন একটা কাজিনের সাথে হয়েছে। তার হাজব্যান্ড এবং তার ফ্রেন্ডের প্রণয় ছিল বেশ কিছুদিন, কিন্তু বাবা মায়ের মন রাখতে বিয়ে করলো তার বোনকে। আর কি, ছেলে অনেক চেষ্টা করলো সংসার করতে, কিন্তু মন তো আর প্রেমিকার কাছে রয়ে গেল। আমার বোকা বোনটা বুঝতেই পারছিল না অরিন্দম কেন তাকে ভালোবাসে না। সেই 2 মাস হলো সব রহস্য সমাধান ঘটোয়। আমার কাজিন জানতে পেরে তার ফ্রেন্ডকে ইচ্ছে মতো গালালো। গাল্লাবে না কেন?
জেনে বুঝে নিজের বান্ধবীর কাছ থেকে এত বড় সত্যটা লুকালো বোঝ। স্মৃতির কথায় বুকে কামড় পড়ে নূরের। সন্দেহের দাগটা আরও নিবিড় হয়। এরপর কেমন যেন মিয়ে যায় নূর। গলা থেকে খাবারটাও ভেতরে যায় না তার। খাওয়া শেষ হয়ে উঠে দাঁড়ায় তারা। রেস্টুরেন্ট থেকে বের হতেই নূর থমকে যায়। রেস্টুরেন্টের ঠিক অপোজিটে একটা হাসপাতাল রয়েছে এবং হাসপাতাল থেকেই বের হচ্ছে রেদওয়ান এবং পারমিতা। নূরের চক্ষু চড়ক গাছ। নিজেকে আর শান্ত রাখতে পারল না সে। ছুটে গেল রেদওয়ানের কাছে। রিদওয়ান বলছিল তার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। এই কি তবে তার সেই মিটিং? নূর উপস্থিত হলো রিদওয়ানের সামনে। তার চক্ষু জ্বলছে। নূরকে দেখেও রিদওয়ান শান্ত। নূর ক্ষুব্ধ কণ্ঠে ছুটে গেল, তোমার মিটিং কি এখানে হচ্ছে রিদওয়ান? নূর শান্ত হও, এটা তো পাবলিক প্লেস। নিকুচি করছি তোমার পাবলিক প্লেস। আগে আমার কথার উত্তর চাই। কিসের সম্পর্ক তোমাদের? আমি জানতে চাই রিদওয়ান, আর সেটা এই মুহূর্তেই। নূরের কণ্ঠে ক্ষোভ স্পষ্ট। পারমিতা খানিকটা ইতস্ত বোধ করছে। নূরের ক্ষোভ জায়েজ। কোনো স্ত্রী তার স্বামীকে যত্ন অন্য কোনো নারীর সাথে ভাগ করে নিতে পারে না। সে কারণে সে বাধাও দিয়েছিল রিদওয়ানকে, কিন্তু সে শোনেনি। কিছু কিছু দায়িত্ব মানুষ চাইলেও এড়াতে পারে না। মানুষের জীবনে এমন পরিস্থিতি উৎপন্ন হয় যা সে চাইলেও এড়াতে পারে না। পারমিতা এগিয়ে এসে বলল, তুই ভুল বুঝছিস নূর। প্লিজ ভাইয়াকে ভুল বুঝছিস। আমার শরীরটা খারাপ হয়ে গিয়েছিল। পারমিতার দিকে শীতল কড়া চাহনি দিয়ে বলল, স্বামী স্ত্রীর মাঝে তৃতীয় ব্যক্তি হওয়াটা বন্ধ কর পারমিতা। আমি আমার হাজবেন্ডের সাথে কথা বলছি। নূরের কথা শুনে মিয়ে যায় পারমিতা। এদিকে সিথি দিদি নূরকে শান্ত করার চেষ্টা করলো। নূর, ভুলে যাস না এটা রাস্তা, তোর অফিস এখানে। কেউ দেখলে শুধু শুধু গসিপ করবে। কিন্তু আজ যেন নূরের ধৈর্যে বাঁধ ভাঙে গেছে। সত্য মিথ্যা ভুল ঠিক সব কিছু ব্যাদ করে সে বলতে বসেছে। রিদওয়ানের মুখোমুখি হয়ে তীক্ষ্ণ স্বরে প্রশ্ন করে, উত্তর দিচ্ছ না কেন? আমার উত্তর রিদওয়ান, সব কিছু একটা সঠিক সময়ে থাকে নূর। সময় এলে আমি নিজ থেকেই সব বলবো। রিদওয়ান শান্ত কণ্ঠে কথাটা বলে। নূরকে শান্ত করাটা প্রয়োজন। অহেতুক রাস্তায় মানুষ হাসির খোরাক হতে চায় না সে। নূর ও দমে যাওয়ার পাত্র নয়। শক্ত কণ্ঠে বলে, আর সেটা কবে? নূরের চোখের দিকে তাকিয়ে থাকে রিদওয়ান। নূরের চোখ তার প্রতি অবিশ্বাসের আস্তরণ স্পষ্ট। এমন সব বললেও নূরের সাথে তা অযৌক্তিক মনে হবে। রিদওয়ান তাই শান্ত করে বলল, আমরা বাসায় যাই, তারপর কথা বলি। আগে তোমার কথা শুনবো, তারপর আমি ঠিক করব আমি বাড়ি যাব নাকি। নূর নূর অবিচল। সে একচুল নড়ল না। সরু দৃষ্টিতে তাকিয়ে রইল কেবল। রিদওয়ান কিছুক্ষণ চুপ করে থাকলো, কাতর দৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে। কিছু সময় দীর্ঘশ্বাস ফেলল সে। তারপর বলল, আমি তো একবার বলছি, বাড়ি না যেয়ে আমি কোনো কথা বলবো না। তুমি অহেতুক মানুষের সামনে সিন ক্রিয়েট করছো। রিদওয়ানের কথাটা ভেতর থেকে নাড়িয়ে দিচ্ছিল নূরকে। হৃদয়ে বিষাক্ত ছুরি যেন কেউ চালাচ্ছে। এতটা কষ্ট লাগছে নূরের। ক্ষোভ, বিষাদ তাকে যেন অন্ধ করে দিয়েছে। তার রুদ্র দৃষ্টি তখন পারমিতার দিকে প্রয়োগ করলো মেয়েটা। নত মাথায় এখনো দাঁড়িয়ে আছে। মুখটা শুকিয়ে গিয়েছে। চোখের নিচে গাঢ় কালি। সৌন্দর্য যেন মূর্ছা গিয়েছে। তার কিসের দুঃখ? সে তো আরো খুশি হবার কথা। নূর তার কাছ থেকে গিয়ে জোরে হাত চেপে ধরল। ক্ষোভ জড়ানো কণ্ঠ বলল, এখন এত নাটকের প্রয়োজন নেই তো। যা চাই তো তা পেয়ে গেলি। খুশি হচ্ছিস? কি যা তা বলছিস নূর? ঠিক বলছি, তোর লজ্জা করলো না? কিসের সম্পর্ক রে তোর আর রিদওয়ানের সাথে? মাত্র তো কয়েক মাস হলো তার অফিসে চাকরি নিয়েছিস, তাতেই এত দরদ জন্মেছে তোর জন্য? কি এমন কথা যে রাত 3টায় বান্ধবীর হাজবেন্ডকে ফোন দিতে তোর একবারও লজ্জা হয় না? কার সাথে শুয়ে বাচ্চার মা হয়েছিস তার দায়িত্ব আমার স্বামীর উপর চাচ্ছিস? কেমন মেয়ে তুই? নূরের কথাগুলো ঠোঁট কামড়ে উঠল পারমিতা। তার কান্না পাচ্ছে, কিন্তু কাঁদতে পারছে না। কোনোভাবে কাপা স্বরে বলল, তুই ভুল বুঝছিস নূর। আমি এত বোকা নই পারমিতা। যদি ভুলই হয়ে থাকি, ঠিকটা বল। বলতে পারবি না? হয়তো নিজেও জানিস না এই বাচ্চার বাপ কে। হয়তো আমার এই গুণধর স্বামী তোর বাচ্চার বাপ। ভুল বলছি কি? নয়তো এই 6 মাসও আমাকে ছুতে তার এত উৎকণ্ঠা কেন?
এতক্ষণ শান্ত থাকলেও আর চুপ থাকতে পারল না রেদওয়ান। নূরের কথাগুলো অত্যন্ত বিশ্রী লাগছিল তার কানে। নূরের হাতটা পারমিতা থেকে ছাড়ালো প্রথমে, তারপর বরফ শীতল কণ্ঠে বলল, অনেক হয়েছে, দোষ আমার, আমি লুকিয়েছি। পারমিতাকে কেন অকথ্য বুলি শোনাচ্ছ? আমার যা বলার আমাকে বলো। জানো না ও প্রেগনেন্ট? রেদওয়ানের শীতল চাহনি ক্ষতবিক্ষত করল নূরকে। চূর্ণ বিচূর্ণ হলো নূরের কোমল হৃদয়। রিদওয়ানের কাছ থেকে এরূপ ব্যবহার মোটেই কাম্য নয় তার। তবুও রিদওয়ানের বাইরের নারীর জন্য তাকে শীতল চাহনি দিচ্ছে, কঠিন স্বরে তার সাথে কথা বলছে। নূরের অজান্তে চক্ষু জোড়া নোনা জলে ছেড়ে দিল। শ্যাম গালে বয়ে এলো এক ফোঁটা একরাশ কণ্ঠ, কিন্তু নিজেকে সামলে নিল নূর। চোখ মুছে বলল, আমার উত্তর আমি পেয়ে গিয়েছি, বলেই হাঁটা দিল নূর। রিদওয়ান তাকে আটকালো না, কিছু কাতর চাহনিতে চেয়ে রইল তার যাবার পানে। পরিমিতা বলল, ভাইয়া ওকে আটকান, ও ভুল বুঝছে, ভুলটা তো ভাঙতেই হবে। যে বুঝতে চায় না তাকে বুঝিয়ে কী লাভ বলো তো? এর চেয়ে তুমি নিজেকে নিয়ে চিন্তা করো। পজিশন কিন্তু তোমার ভালো না। পারমিনা কোনো কথা বলল না। সেদিন রাতে নূর আর বাড়ি ফিরল না। নাজমা বেগম জিজ্ঞেস করে বহুবার, নূর কোথায়, ও আসেনি কেন? রিদওয়ান চুপ থাকে, কোনো কথা বলে না। নাজমা বেগমও একটা সময় চুপ হয়ে যান। সময় পেরিয়ে যায় 1 সপ্তাহ, 2 সপ্তাহ। রিদওয়ান বার 5 ফোন দেয়, কিন্তু নূর ফোন রিসিভ করে না। সে বাবার বাড়িতে থাকে। নাজমা বেগম বাড়ি ফিরতে বলেন, কিন্তু এড়িয়ে যায় সে। রিদওয়ানের কাজে মন বসে না, খেতে পারে না, ঘুমোতে পারে না। পুরো সময় নূরের হাসি, তার কথায় তার স্মৃতি যেন তাকে তাড়া দিয়ে রিদওয়ানকে। অজান্তেই মেয়েটা মনের ঘরে জায়গা করে নিয়েছিল। এখন তাকে ছাড়া বাড়িতে থাকতেও ভালো লাগে না রিদওয়ানের। চোখ বুজলেই গোল গোল মেয়েটার প্রতিচ্ছবি তার চোখে ভেসে ওঠে। সেই স্নিগ্ধ হাসি, সেই ভেজা চুলের গন্ধ। বড্ড ভালোবেসে ফেলেছে মেয়েটিকে। কিন্তু দুর্ভাগ্য, বলাই হলো না, হয়তো তাদের সম্পর্ক এতটুকুই ছিল। কফি শপে মুখোমুখি বসে আছে পারমিতা এবং নূর। অনেক কষ্টে পারমিতা নূরের সাথে দেখা করতে রাজি করিয়েছে নূরকে। রেদওয়ানের অবস্থাটা কেমন খুব ভালো করেই জানে পারমিতা। ভালোবাসার মানুষ মুখ ফিরিয়ে নিলে সত্যিই অনেক কষ্ট লাগে। আর এই ভুল বোঝাবুঝির উৎস কেবল সেই। তাই জেনে বুঝে একটা বিয়েতে ফাটল ধরাতে রাজি নয় সে। তা একটা বিয়ে ভাঙা মসজিদ ভাঙার মতোই ধরা হয়। নূর শক্ত মুখে বসে আছে এবং বারবার মোবাইলে ঘুরে দেখছে। তার অস্বস্তি লাগছে পারমিতার সাথে বসতে। শেষমেশে তার আর ধৈর্য হলো না, বিরক্তি নিয়েই বলল, যা বলার দ্রুত বল। পারমিতা বনিতা ছেড়ে বলল, আমার আর রিদওয়ান ভাইয়ের সম্পর্কটা শুধু কলিগ এবং বন্ধুর স্বামী হিসেবে নয়। আমি রিদওয়ান ভাইয়াকে তোর বিয়ের অনেক আগে থেকেই চিনি, ইভেন তোর আমার বন্ধুত্বেরও বহু আগে থেকে। চলবে। গল্পটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।